তোর বউয়ের তো বাচ্চা হয় না, তাই আর একটা বিয়ে করতে সমস্যা কোথায়? তাহমিদ সিঁড়ির উপরে দাঁড়িয়ে থাকা তার স্ত্রী নীলিমার দিকে চোখ রেখে বলল, ঠিক আছে বিয়ে করব। মেয়ে দেখো। ব্যাস এতটুকু বলেই চলে গেল। নীলিমার একমাত্র ভরসা এবং ভালোবাসার স্বামী তাহমিদ। নীলিমা বোধ হয় উঁচু পাহাড়ের উপর থেকে সোজা খাদে পড়ে গেল। নিঃশ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম। রক্ত হিম হয়ে আসছে। কাঁপতে কাঁপতে নীলিমা নিজের রুমে সোফায় বসতে গিয়ে পড়ে গেল। ভেতর থেকে কান্না আসছে না, কিন্তু কাঁপুনিও বন্ধ হচ্ছে না। হন্য হলে মোবাইল খুঁজতে ডায়াল করলো কাঙ্ক্ষিত নম্বরে। তাহমিদ রোজকারের মতো ফোন কেটে ফিরতি কল করলো। নাস্তা করে নাও, তোমার সামনে কেউ খাবার নিয়ে আসবে না। নিজের খাবার নিজেই খেতে হবে। আপনি আপনি বিয়ে করবেন? ভাঙা ভাঙা স্বরে, বড্ড কষ্ট করে এইটুকুই বলতে পারলো। কেন, তুমি তো বলেছিলে বিয়ে করতে। কোনো কথা না বলে নীলিমা কষ্ট করে শ্বাস আটকে রইল। অ্যান্সার মি। তবুও নীলিমা নিশ্চুপ। তাহমিদ ঠান্ডা গলায় বলল, নিজেই আমাকে বিয়ে করতে বলবে, আবার নিজেই আপসেট হয়ে থাকবে? তোমার কোনো কথা আমি শুনবো বলো? বিয়ে আমি ঠিক করব। দৃঢ়তা বজায় রেখে উক্ত কথা বলল তাহমিদ। নীলিমা বাঁধনহারা ঢেউয়ের মতো গল গল করে বলল, আর কখনো বিয়ের কথা বলবো না। আমি মরে যাব। তুমি মরবে না, শুধু আমাদের একটা বেবি আসবে। গতকাল রাতে এভাবেই আমাকে অফার করে বলেছিলে, শুধু একজন বেবি আসবে। তাই আমি যেন আর একটা বিয়ে করে নেই। ওইটা আমার মনের কথা ছিল না, আমি চাপে পড়ে বাধ্য হয়েছি। প্রতিবার আমাকে বোঝেন, তবে আবার কেন জিদ করছেন? আমি জিদ করছি না, শুধু তোমাকে দেখিয়ে দেব। যেই কথা রাখতে পারবে না, যেই কথার ফলে গেলে নিঃশেষ হয়ে যাবে, সেই কথা কেন বলো? তাহমিদ তার কথা না বাড়িয়ে কল কেটে দিল। নীলিমা নিজের চুল টেনে ছটফটানি শুরু করলো। তাহমিদ যেই কথা বলে সেই কথা পূরণ করে। হিয়ালিপনা কথা বা কাজ কোনোটাই সে পছন্দ করে না। পারিবারিক 5-4 বছর আগে তাহমিদ আর নীলিমার বিয়ে হয়েছিল। তাদের দাম্পত্য জীবন অন্য সব দম্পতির মতো হলেও তাহমিদকে মাঝে মাঝে নীলিমা বুঝে উঠতে পারে না। যেমন আজকে। নীলিমা ভাবতেই পারেনি তাহমিদ এত সহজে রাজি হয়ে যাবে দ্বিতীয় বিয়ে করতে। নীলিমার দৃঢ় বিশ্বাস ছিল তাহমিদ কোনো কালে নীলিমার জীবদ্দশায় আরেকজনকে কবুল বলবে না। বুক ধড়ফড় করছে রীতিমতো। আমার একটাই মাত্র ছেলে, সেই ছেলের ঘরে সন্তান আদি না থাকলে কিভাবে হয়? আগের বউ থাকবে আগের জায়গায়। নীলিমা খুব ভদ্র আর ভালো মেয়ে, সতীনকে হিংসা করবে না। নীলিমার শাশুড়ি সেলিনা বেগম পান চিবিয়ে চিবিয়ে কথা বলছে ফোনে। নীলিমা পাশেই বসে আছে। সেলিনা বেগম সরল সোজা মানুষ। আত্মীয় স্বজন এবং আশেপাশের মানুষ যেভাবে নাচায় সেইভাবেই নাচে। কোনো সময় নিজের মতো স্থির থাকতে পারে না। নীলিমা ফুঁপিয়ে কেঁদে ফেলল। সেলিনা বেগম হকচকিয়ে গেলেন। কি হলো বৌমা? মা, আমাকে সাহায্য করুন। আমি চাই না উনি আমাকে রেখে আরেকজনকে বিয়ে করুক। মাত্র 5 বছর হয়েছে বিয়ের বয়স। এমনও হতে পারে আরও কিছু বছর পর আমার সন্তান হবে। ডক্টর তো বলল আমার কোনো সমস্যা নেই। দয়া করে এসব বিয়ে টিয়ে বন্ধ করুন। সেলিনা বেগমের মন নরম হয়ে এলো। পুত্রবধূ হিসাবে নীলিমাকে খুব পছন্দ করেন, তবে ননদ ননাসের কথায় পিছিয়ে যান। তিনি দোটানায় পড়ে গেলেন। সিদ্ধান্ত পাল্টে ফেলেন ওই মুহূর্তেই। না, ছেলেকে বিয়ে করাবে না। এমনিতেও মন টানে না এই প্রস্তাবে। নীলিমাকে আশ্বাস দিয়ে বলল, তুমি কেঁদো না। তাহমিদ দ্বিতীয় বিয়ে করবে না। কিন্তু নীলিমা কোনোভাবে শান্ত হতে পারল না এই ভরসায়। কেননা সেলিনা বেগম আবার মত ঘুরিয়ে ফেলবে আরেকজনের কথায়। তাহমিদ আসলো অফিস থেকে। ক্রন্দনরত নীলিমাকে দেখে সোজা উপরে চলে গেল। নিশীথের অভ্যন্তরে হালকা জোনাকিরা ওড়ে ওড়ে জলে নেবে। ঝোপঝাড় আর বৃক্ষরাজির ফাঁকে ফোঁকে চাঁদের ক্ষীণ আলো ঢুকেছে। ঝিঝি পোকার ডাক ভেসে আসছে। মৃদু বাতাসে উড়ছে নীলিমার শাড়ির আঁচল। তাহমিদের শীতল ঠান্ডা ব্যবহারে নীলিমা অতিষ্ঠ হয়ে শ্বশুরবাড়ি ছেড়ে এসেছে। তাহমিদ স্বাভাবিকভাবেই খবর নেয় নীলিমার। হাত খরচের টাকাও পাঠিয়েছে। নীলিমা সেই টাকা ধরেও দেখেনি। 3 দিন হয়েছে নীলিমা খালার বাড়িতে এসেছে। নীলিমার মা মারা যাওয়ার পর নীলিমার বাবা আর বিয়ে করেননি। তাহমিদের সাথে বিয়ের 1 বছর পরে নীলিমার বাবা মারা যায়। চাচা চাচি সবাই বেসুমার আদরে নীলিমাকে। ছোট চাচা তাহমিদের সাথে বিয়ে ঠিক করেছে। তাহমিদের প্রতি নীলিমার মারাত্মক দুর্বলতা। শুধু নীলিমা নয়, তাহমিদও। কিন্তু বিয়ের 5টি বছর হাসি খুশি কাটিয়ে এখন মরুভূমির বালি ঝড় উঠে এসেছে দুজনের ওপরে। নীলিমা ইচ্ছা মতো কাঁদল কতক্ষণ। এরপর কল লাগিয়ে দিল তাহমিদের কাছে। হ্যালো, বলো। আমি মরে গেলে আপনাকেও মেরে ফেলবো। ভদ্র হয়েছিলাম তাই আমায় চিনতে পারেননি। আপনি মার্ডার হবেন আমার হাতে। আমাকে মেরে তুমি খুনি হবে? আমাকে জীবন্ত লাশ বানিয়ে আপনি মধুচন্দ্রিমা পালন করবেন? তা তো কোনোভাবেই হয় না মিস্টার তাহমিদ।
এর আগে তো এসব বলনি। এর আগে ভদ্র ছিলাম, এখন অভদ্র হয়েছি। ভদ্র মেয়েরা বুঝি স্বামীকে বিয়ে করতে বলে? ভদ্র অভদ্রের সংজ্ঞা আমাকে বোঝাতে আসবেন না। স্ত্রীর সাথে বেইমানি করা গহিত কাজ নয়। মার্ডার করলে শরীরের মৃত্যু হয়, আত্মার সমাপ্তি ঘটে। কিন্তু আপনি আমার সাথে যেই নিকৃষ্ট কাজ করেছেন তা আমার আত্মার মৃত্যু হবে। এটা কি মার্ডার নয়? অবশ্যই মার্ডার। এমন করতে তুমি আমাকে উদ্বুদ্ধ করেছো। নিজের কথার খেলাপ করে আমাকে দোষারোপ করছো কেন? আমি আবারও কথার খেলাপ করলাম। এক্ষুনি এই মুহূর্তে। আগের কথার খেলাপ করেছি, আগের কথা বাতিল। আপনি কাউকে বিয়ে করতে পারবেন না। পারবেন না মানে পারবেন না। অবশ্যই বিয়ে করব। তুমি আমাকে ঠেকিয়ে রাখতে পারবে না। তবে বিচ্ছেদের ঘোষণা বাতাসে বাতাসে উড়ে যাবে। দেখা যাক তুমি বিচ্ছেদ নাও কি করে। দুই নৌকায় চলতে চাইছেন? ভালো নৌকায় চলতে চেয়েছি। তবে ভালো নৌকা যদি আদুরি জনদরদি হয়ে নিজের সাথে আর একটা নৌকাকে যুক্ত করতে চায়, তবে আমি পিছিয়ে থাকি কী করে? যতই হোক পুরুষ মানুষ আমি। পুরুষ সুবিধাবাদীও হয়। আমি না হয় হয়ে গেলাম। আমার মনে হচ্ছে চরম ঘৃণা করব আপনাকে। এখনো ঘৃণা করছো না? কেন জানি পারছি না। আমি তোমাকে সাহায্য করব। কি? আমাকে ঘৃণা করতে? আপনি চান আপনাকে আমি ঘৃণা করি? তোমার আত্মার শান্তি নষ্ট করলে অবশ্যই আমাকে ঘৃণা করবে। অবশ্যই আমি বিয়ে করব। আমার দ্বিতীয় বিয়ে। তুমি ঠেকাতে পারবে না। কান্নাকাটি করো, আহাজারি করো, যাই করো। তুমি পারবে না আমার বিয়ে দেখতে? নীলিমার প্রচণ্ড আত্মসম্মানে আঘাত লাগলো। তেজি গলায় চিল্লিয়ে বলল, আমার বয়েই গেল আপনার জন্য আহাজারি করতে। যেই স্বামী মন বোঝে না, ভাঙা মনের উপরে ধারালো অস্ত্র চালায়, তার জন্য কান্না করা মানেই নিজেকে সস্তা বানানো। অনেক কেঁদেছি, অনুরোধ করেছি, আর নয়। আপনি বাহানা খুঁজছেন বিয়ে করতে। আর বাহানা হাজির করছেন আমার দুর্বলতাকে। আপনার বিয়ে দেখা দরকার নেই আমার। এমনিতেও শতগুণ ঘৃণা করতে পারবো। হুঙ্কার ছেড়ে নীলিমা বলল, জেনে রাখুন, নারী যেমন সম্মান এবং ভালোবাসতে জানে, ঠিক তেমনি অঢেল ঘৃণাও করতে জানে। বাচ্চা পয়দা করা আমার পক্ষে সম্ভব নয়। আমার পক্ষে সম্ভব শুধু প্রার্থনা করা। এত প্রার্থনা করেও যখন সন্তানের মুখ দেখলাম না, তখন নিরাশ হয়ে বিভ্রান্ত হওয়া মেয়ে আমি নই। আমি সস্তা নই। আমি বলেছি তুমি সস্তা? আপনার সাথে কথা বলার রুচি নেই আমার। বিয়ে করে ফেলুন, যাকে ইচ্ছা তাকে করুন। তার আগে আমার মুক্তি চাই। যদি আমার বিয়ে সচ্চক্ষে লিখতে পারো, তবে তুমি মহীয়সী। অন্যজনের সাথে ঘর বাঁধবেন, সুতরাং আমি মহীয়সী হওয়াতে আপনার যায় আসে কি? এত অহংকার কিভাবে করেন? চ্যালেঞ্জ হিসেবে নিয়ে নাও। আমার বিয়েতে তুমি উপস্থিত থাকবে। পূর্বে বলেছিলাম আমি মরে যাব, সেই কথা প্রয়োগ করেছেন। তখন আবেগে পড়ে বলেছি আপনি বিয়ে করলে আমি মরে যাব। কিন্তু আমি হাসি খুশি বাঁচব ইনশাল্লাহ। তুমি যদি টিনেজারদের মতো আবেগ নিয়ে ঘোরো, তবে আমি ম্যাচিউর কাউকে বিয়ে করতে সমস্যা কোথায়? ইচ্ছা না থাকলে হাজারটা বাহানা হাজির হয়। ওকে ঠিক আছে, আমি নিজের চোখে আপনার বিয়ে দেখব। কিন্তু এরপর আপনার মুখে থুতু দেব। শুধু দাঁড়িয়ে থাকলে তো মহীয়সী হয়ে যাব না। স্যান্ডেল আর একদলা থুতু নিক্ষেপ করতে পারলে তবেই মহীয়সী হব। শুধু একদলা নয়, গলার ভেতর থেকে গদগদ করে অনেকগুলো থুতু বের করব। তাহমিদের নাক মুখ কুঁচকে এলো এমন কথা শুনে। নীলিমা মোবাইল ছুঁড়ে মেরে গলার ভেতর থেকে একদলা থুতু মেঝেতে ফেলে দিল। এই থুতু তাদের জন্য, যারা স্ত্রীলোকের কান্নাকে দুর্বলতার হাতিয়ার বানায়। তাহমিদের বাবা প্যারালাইজড আর মা অবলা। তাহমিদের মামার বাড়ির সবাই তার মাকে আতপাগল বলে। তাহমিদের একটা ফুপি আছে। সেই ফুপি তার ননদের মেয়েকে তাহমিদের গলায় ঝুলিয়ে দেওয়ার জন্যই তাহমিদের মায়ের কানে কান পরা দেয়। এই মহিলা কয়েকদিন পর পর তাহমিদের বাড়িতে এসে নীলিমার মন ভেঙে দেয়। তাহমিদকে আর একটা বিয়ে করার কথা জিজ্ঞেস করে, পরীক্ষা করতে বলে। নীলিমা ভাবে ফুপি শাশুড়ি তার ভালো চায়, অথচ আলিয়া বেগম তার ঘর ভাঙতে চায়। মহিলার বুদ্ধি শুনে নীলিমা বেশ কয়েকবার তাহমিদকে আর একটা বিয়ে করতে বলে। 3 দিন আগেও রাতের বেলায় বিয়ের কথা ওঠায় আর নিজের পায়ে নিজে কুড়াল মারে। তাহমিদের ফুপির অবস্থা বুঝে বলে ফেলে, নীলিমার ঘরে বাচ্চা কাচ্চা না হলে দ্বিতীয় বিয়ে করতে সমস্যা কোথায়? আর তখনই তাহমিদ সরাসরি মেয়ে দেখতে বলে দেয়। নীলিমা বুঝে যায় তালিমা বেগমের অসৎ উদ্দেশ্য। নীলিমা এও জানতে পেরেছে পাত্রী ঠিক করা হয়েছে, এবং সেই পাত্রী আর কেউ নয়, আলিয়া বেগমের ননদের মেয়ে। নীলিমা দেখতে চায় এর শেষ কি হয়। তাহমিদ বিয়ে করবে, এটা নিশ্চিত। তবে বুদ্ধিমান বিচক্ষণ পুরুষ এমন সিদ্ধান্ত কেন নিল, এটাও জানতে হবে। নীলিমার অনেক কিছু দেখার বাকি, এবং কার্যসিদ্ধিও বাকি। অন্যদিকে তাহমিদ তার ফুপির কাছ থেকে রাইসার ফোন নাম্বার নিয়ে কল করলো। আমার স্ত্রী নীলিমা, তাকে অনেক ভালোবাসি আর আজীবন ভালোবেসে যাব। এই চিরসত্য জেনে তুমি কি আমাকে বিয়ে করবে? রাইসা নিশ্চুপ হয়ে আছে।
প্রতি উত্তরে কিছুই বলতে পারছে না। তার মা পাশে বসে ইশারা দিল স্পিকার বাড়াতে। এবার তাহমিদের কথা সবাই শুনছে। হ্যালো মিস, জি, নীলিমা ডেঞ্জারাস লেডি, সেই সাথে আত্মসম্মানে পূর্ণ এক নারী। আমি বিয়ের পর থেকে এই পর্যন্ত ওকে ছাড়া আর কাউকে চিন্তা করতে পারি না। ওর সাথে জিদ করে তোমাকে বিয়ের কথা ভাবছি। যদি তুমি আমার স্ত্রী হয়ে আমার বাড়িতে আসো তবে নীলিমার জায়গা কোনোদিনও নিতে পারবে না। আমি দেব না কাউকে ওর জায়গা, তোমাকেও না। তোমাকে বিয়ের পরেও নীলিমার সাথেই থাকবো। সন্দেহ আছে তুমি আমাকে কাছে পাও কি না। বাসর রাত, ফুলশয্যা এসব ভুলে যাও। সবাই জানে সন্তানের জন্য বিয়ে করছি, এটা নিতান্তই ভুল। আমার সন্তান হলে নীলিমার মাধ্যমেই আসবে, নয়তো নয়। এমনও হতে পারে বছর পেরিয়ে যাবে, তোমার দরজায় আমার ছায়াও পড়বে না। তুমি আমার দ্বিতীয় স্ত্রী হয়ে থাকবে, তবে আমার দৃষ্টিসীমার বাইরে নিজের অনিশ্চিত জীবনের ঝুঁকি নেবে। রাইসা আর তার মা বোন পুরো হতভম্ব, হতবাক। এই বেটায় বলে কি, বউয়ের সাথে রাগ করে আর এক বিয়ে কে করে, আবার এসব শর্ত দেয় কে? রাইসা বলল, আমি একটু ভেবেচিন্তে জানাই, ভাবার জন্য 5 মিনিট দিলাম। 5 মিনিটের মাঝে রাইসা সবার সাথে পরামর্শ করলো। আলিয়া বেগম আশ্বাস দিয়ে রাইসার মনোবল বাড়িয়ে দিয়েছে। একবার বিয়ে হয়ে গেলে রাইসার জন্য সব সহজ হয়ে যাবে। তাহমিদের এসব হাবিজাবি কথা সব উড়াল দেবে। কোনোভাবে শুধু প্রেগনেন্ট হলেই হবে। রাইসা তাহমিদকে জানালো সে রাজি আছে। তাহমিদের ঠোঁটে দুর্ভেদ্য হাসি খেলে গেল। যথারীতি বিয়ের দিন চলে আসলো। তাহমিদের বাড়ি সাজানো হয়েছে ঘটা করে। বেটা যেন বিয়ে করছে শখের দোলায় দুলে। নীলিমা নিজেকে মহিয়সী প্রমাণ করতে তাহমিদের বিয়েতে হাজির হয়েছে। বিয়ে বাড়ির এত এত সাজসজ্জা দেখে বুকে প্রচুর জ্বলুনির আবির্ভাব হলো। কুণ্ঠিত হৃদয়ে ঝংকার দিয়ে উঠল। অতি দ্রুত নিজেকে সামলিয়ে বাড়িতে পা রাখলো। তার সাথে রয়েছে চাচা এবং মামারা। চাচা মামারা বডিগার্ডের মতো নীলিমার দুই পাশে হেঁটে হেঁটে আসলো। যেন একজন গণ্যমান্য ব্যক্তিবর্গের পিছনে প্রহরীর মতো খুঁটি হয়ে দাঁড়িয়ে আছে সবাই। সবার চোখে চাপা রাগ, শিকারী চোখ, বগল থাবা দেওয়ার চেষ্টা। কেবল নীলিমা গোপন ঝড় বুকে পুষে রেখে নিজেকে সজ্জিত করেছে তাহমিদের মুখোমুখি। ডার্ক কালার জামদানি শাড়ি গায়ে জড়িয়ে হেজাব করেছে অন্যরকমভাবে। মেকআপের আভাও আছে। আজ আবার হিল পরেছে। মেঝেতে কার্পেট পেরিয়ে টাইলসের জায়গায় ঠক ঠক শব্দ তুলেছে পায়ে পরিহিত হিল থেকে। নীলিমার দুজন চাচা ঝাঁপিয়ে পড়েছিল তাহমিদের উপরে। নীলিমা ইশারায় তাদের থামিয়ে দিল। তার মামারা পারে না তুলে আছাড় মারে। তাদের শরীর হিড়হিড় করছে ঘুষি মারার জন্য তাহমিদের চোয়ালে। সেলিনা বেগম অসহায় বোধ করছে। নিজের বোকামির জন্য এখন আফসোস হচ্ছে। আলিয়ার কথা শোনা মোটেও ঠিক হয়নি। আলিয়া বেগমের সাথে মেরুন রঙের লেহেঙ্গা পরে রাইসা এসেছে। সাথে তার পরিবারও। তাহমিদ বিয়ের আয়োজন করেছে নিজের বাড়িতে। রাইসার পরিবার নির্লজ্জের মতো ঢ্যাং ঢ্যাং করে মেয়ে নিয়ে হাজির হয়েছে। নীলিমা এক পলক তাকালো রাইসার দিকে। তারপর তাহমিদের পাশে বসে পড়ল। বাড়ি সাজিয়েছেন সুন্দর করে, তবে দাওয়াতি মানুষ কই? ফুপি আর রাইসার পরিবার দাওয়াতি মানুষ, তারাই আর কেউ নয়। তোমার চাচা আর মামার গ্রুপ নিয়ে এসেছো কেন? তাদেরকে দাওয়াত করা হয়নি। তারা খেতে আসেনি এখানে, তোমার থুতু দেওয়া দেখতে এসেছে। যা মনে করেন। আজ হিল পড়লে যে? খেয়াল করলেন কখন? আমি তো তোমার খেয়ালেই ছিলাম। নাটক বন্ধ করুন, বন্ধ হয়ে যাবে একটু পর। একটা কথা শোনো, তোমাকে সুন্দর লাগছে। শুনতে চাই না কিচ্ছু। আমাদের বেডরুমে বাসর সাজিয়েছি, দেখে আসো কেমন হয়েছে। কথার লাগাম টানুন, লাগাম টেনেই কথা বলছি। আমার রাস্তা ক্লিয়ার করে দিন। আপনার বিয়েতে এসেছি, কথা রেখেছি। আমার বিচ্ছেদ চাই। আরও কত কিছু বাকি আছে। এত তাড়াহুড়ো কেন করছো? আচ্ছা, তোমার কষ্ট হচ্ছে না? নীলিমা চুপচাপ বসে আছে, দুর্বল দেখাতে চায় না নিজেকে। আলিয়া বেগম নিজ দায়িত্বে খাওয়া দাওয়ার ঝামেলা শেষ করে বিয়ে পড়ানোর জন্য পাগল হয়ে গেছে। রাইসাকে তাহমিদের সামনে বসানো হলো, কাজে ডাকা হলো। বিয়ে হবে এখন। সেই সময় তাহমিদ মজা করে বলল, বিয়ে বারবার করতে ভালোই লাগে। আগের বার বিয়ে করার সময় শেরবানি পরেছিলাম, আর এখন সাদা পাঞ্জাবি পরেছি। নীলিমা, তুমি ঝটপট কবুল বলে ফেলো। আমি ঝটপট বলে ফেললাম। অসহ্য লাগছে আমার। এত কাহিনী করছেন কেন? তাহমিদ গম্ভীর হয়ে বলল, কাহিনী আমি করেছি? কাহিনী তুমি করনি। আমার কোনো ভাই বোন নেই। প্যারালাইজড বাবা, মা হলো বোকা। তোমাকে আমি স্ত্রী হয়ে বিশ্বাস করি এবং ভালোবাসি। তোমাকে আমি অনেকবার বলেছি তোমাকে রেখে কাউকে বিয়ে করব না। তুমি প্রথম, তুমি শেষ। কিন্তু তুমি আমার কথা প্রাধান্য না দিয়ে শত্রুর কথা শুনে আমাকে বারবার বিয়ের কথা বলেছ। তুমি কখনোই চাও না আমি আর একটা বিয়ে করি।
আবার তুমি আমাকে বারবার বিয়ের কথা বলো। এটা তোমার নাটক নয়? তোমার জ্ঞান কবে পরিপূর্ণ হবে বলো তো? আলিয়া ফুপি যেমন লোভী, তার শ্বশুরবাড়ির প্রত্যেকেও তেমন। বিচিত্র এক মেয়েকে আমার গলায় ঝুলিয়ে দিতে চেয়েছে নিজের কুটিল বুদ্ধির স্বার্থে। এরপরও আমাকেই বিয়ে করবে? এই বিয়ের পিছনে রয়েছে বড়সড় কারণ। সাভারের কোটি টাকার সম্পত্তি ফুপি হাতিয়ে নিতে চাইছে। ননদের মেয়েকে আমার সাথে বিয়ে দিয়ে সেটা ভোগ করার কৌশল। তুমি নিজেকে কতটা বোকা বানিয়ে দিয়েছো ভাবতে পারছো? চুপচাপ বিয়ে করবে এখন, আমাকেই করবে, কোনো ঝামেলা চাই না। আলিয়া বেগম এক ভর্ত ঢোক গিলে বলল, তাহমিদ সত্যি সত্যি বিয়ে করলো? আবার বিয়ে করলো তবে নীলিমাকেই? মিস রাইসা, তুমি আর তোমার পরিবার একবেলা খেয়েছো আমার বাড়িতে। একটা মেলো ড্রামা সাজিয়েছি, সেই ড্রামার অংশবিশেষ ছিলে তোমরা। তোমাকে পারিশ্রমিক হিসেবে তোমার লেহেঙ্গা আর অর্নামেন্টসগুলো দিয়ে দিলাম, এগুলো ফেরত দিতে হবে না। রাইসা চরম অপমান বোধ করলো। রাইসার পরিবার স্বেচ্ছায় এসেছে, তাই কিছু বলতেও পারছে না। আলিয়া বেগম কিছু বলতে চাওয়ার আগেই তাহমিদ নিষেধ করে দিল মুখ খুলতে। আমার বাড়ির ত্রিসীমানায় যেন না দেখি, ব্যাস এটাই যথেষ্ট ছিল আলিয়ার জন্য। বিয়েবাড়ির দাওয়াত খেয়ে লেজ গুটিয়ে পালিয়ে গেছে। নীলিমার অভিভাবক সবাই পাঠান সেজে এসেছিলেন। আর এখন নীলিমার দোষ বেশি দেখছে। কি ম্যাডাম, আমার মুখে থুতু দেবে না? গদগদ করে থুতু দাও। আচমকা নীলিমা ফুপিয়ে কেঁদে ফেলল। তুমি বারবার আমাকে বিরক্ত করেছো, সারা জীবনের জন্য শিক্ষা দিয়ে দিলাম, আর বলবে আর একটা বিয়ে করতে? বলবো, আমাকেই বিয়ে করতে বলবো। কাছের মানুষগুলো কাছে থেকেই অগোচরে ক্ষতি করতে চায়। আত্মীয় স্বজনের কেউ শত্রু হলে সেই শত্রু হয় ভয়ানক। ফুপি তোমাকে টুপি হিসেবে ব্যবহার করেছে, তবে এই ঘটনায় অনেক কিছু উপলব্ধি করেছি। বিয়ে হলো মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। বিয়ে আর বিচ্ছেদ এই দুটি খুবই সহজ, আবার খুবই কঠিন। কিছু কথায় বহু বছরের সংসার ইতি টানা যায়, আবার জেদের কাছে হেরে গিয়েও সংসার ভেঙে যায়। তুমি আমাকে হতাশ করেছো নীলিমা। মানুষ ভালো পথে আসতে সময় লাগে, তবে খারাপ পথে যেতে সময় লাগে না। আজকাল বিয়ে আর বিচ্ছেদ হয়ে গেছে পুতুল খেলার মতো। তুমি ভেবে দেখো, সত্যিই যদি বিয়ে করে ফেলতাম, তোমার আমার ভবিষ্যৎ কী হতো? সন্তান ছাড়াও সুন্দরভাবে সংসার করা যায়, তবে ভালো সঙ্গী ছাড়া সংসার কেন একটা সকালও ভালো যায় না। তাহমিদ থেমে গেল। সবাই চুপ থাকায় পরিস্থিতি থমথমে হয়ে আছে। শুধু নীলিমার ফোঁপানির শব্দ হচ্ছে। জানো নীলিমা, কিছু কথা ধ্বংস বয়ে আনে। যেই কথা আমরা রাখতে পারবো না বা ফলে গেলে সইতে পারবো না, এমন কথা বলতে নেই। স্বামী তার স্ত্রীকে মজার ছলেও বলবে না, আমি আর একটা বিয়ে করব, আর স্ত্রী নিজেও স্বামীকে এসব বলবে না। একটা প্রবাদ কি জানো? মুখে যা বারবার উচ্চারিত হয়, কলবে তা স্থায়ী হয়। সেই ঘটনার ৩ বছর পর নীলিমা এক সন্তানের জননী হয়, আর তাহমিদ হয় জনক। তাহমিদের বাবা দাদা দাদি হয়। তাহমিদের এক শিক্ষায় জীবনের জন্য নীলিমা শিক্ষিত হয়ে যায়। পড়াশোনা ছাড়াও দৈহিক জীবনের কিছু নিয়মকানুন থাকে, যা শিখতে হয়, রপ্ত করতে হয়। তাহমিদ এমন এক শিক্ষা দিয়েছে স্ত্রীকে। এই দম্পতির জীবনে কালো মেঘ এসেছিল। নীলিমার বোকামিতে শেষ হয়ে যাচ্ছিল সব। তবে তাহমিদের বিচক্ষণতায় কালো মেঘ সরে গিয়ে সূর্যের রশ্মি উকি দিয়েছে। একটা বুদ্ধির জোরে কাছের শত্রু বেরিয়ে এসেছে গর্ত থেকে। যদি সবাই এইভাবেই বুঝতো, তবে নিঃসঙ্গ থাকতে হতো না কোনো নারীকে।